এমন একজন সূত্রের খোঁজ পেয়েছি যিনি আমাদের এই কাগজগুলো আজকে দিবেন। আজ অনুসন্ধানে হাজারো হিসেবের পাতা উল্টে আমরা বের করে এনেছি দেশের নামকরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মুনাফার অবিশ্বাস্য এক অঙ্ক। তারা লুটপাট করে খাইতেছে। কোথায় খরচ হয় এই শত শত কোটি টাকা? এমন করে সাজিয়ে গুছিয়ে জিনিসটাকে রেখেছে যে এক নজরে দেখলে আপনি বুঝতে পারবেন না। টাকা খরচের অনিয়মের অনেক প্রমাণ আমরা তুলে এনেছি। সবাই সই দিচ্ছে, আমিও সই দিচ্ছি। অসংখ্য প্রশ্ন নিয়ে তাদের মুখোমুখি। আমার কাছে কোনো এভিডেন্স নেই। আমি বদরুদ্দোজা বাবু আপনাদের স্বাগত জানাচ্ছি অনুসন্ধানে। দেশের প্রথম এবং জনপ্রিয় বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ। এখানে শিক্ষার্থীর সংখ্যা যেমন বেশি তেমনি খরচও। তবে শিক্ষার্থীদের দেওয়া টাকার একটি বড় অংশ শিক্ষার পেছনে খরচ না হয়ে চলে যাচ্ছে অন্য কোথাও। আজ আমরা খুঁজে বের করেছি সেই টাকার গন্তব্য। চলুন দেখে আসি অনুসন্ধানের আজকের অনুসন্ধান। বন্ধুরা যখন বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি ক্ষণ প্রতিটি মুহূর্ত উপভোগ করছে, তখন ছেলেটি অনিশ্চয়তায় নিজের লেখাপড়ার খরচ নিয়ে শতভিড়ে নিজেকে আড়াল করে রাখেন, সংগ্রাম করে যাচ্ছেন একাই। নিজের লেখাপড়ার খরচ তুলতে দিশেহারা অবস্থা তার। পড়ছেন দেশের নামকরা বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথে। আমি যদি ভার্সিটিতে যাই তখন আমার মাথার নিচে থাকে আমি কখন বাসায় ফিরবো, বিকজ আমাকে বাসায় ফিরে আরো 2 থেকে 3টা টিউশন করাতে হবে। তো যার কারণে দেখা যাচ্ছে আমি সম্পূর্ণ ফোকাস আমি লেখাপড়ার প্রতি করতে পারতেছি না। তো এই জিনিসটা আমার লেখাপড়ার প্রতি অনেক হ্যাম্পার করছে, যার কারণে আমি ফার্স্ট এবং সেকেন্ড ইয়ার আমার পারফরমেন্স যেরকম ছিল, পরবর্তীতে যখন আমার এই টাকা পয়সার সমস্যাটা বেড়ে যায় তখন ওইরকম ফোকাস না করার কারণে এরকমভাবে রেজাল্টটা আমি যেরকম চাচ্ছি সেরকম পাচ্ছে না। সমস্যায় পড়তে পারে এমন আশঙ্কায় ছেলেটির নাম পরিচয় আমরা গোপন রাখছি। ছেলেটিও কাউকে বলেনি কিভাবে কতটা পরিশ্রম করে নিজের লেখাপড়ার খরচ তুলছে সে। প্রথমে আমি দেখেছিলাম যে আমার হায়ে 7 থেকে 8 লাখ লাগার কথা, বাট পরবর্তী দেখলাম যে নর্থ সাউথে প্রতি বছর তারা অল্প করে টিউশন বাড়াচ্ছে। শুধু তাই নয়, দেখা যাচ্ছে আমরা আমাদের যেরকম কোর্স চাচ্ছি যাতে আমরা তাড়াতাড়ি বের হতে পারি সেরকম কোর্সও মাঝে মাঝে আমরা পাচ্ছি না, যার কারণে দেখা যাচ্ছে আমাদের ডিউরেশনটা অনেক বেড়ে যাচ্ছে। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এসেছি তাদের পক্ষে এই ইউনিভার্সিটিতে পড়া অনেকটাই কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। এত কষ্টের টাকায় উচ্চশিক্ষা নিতে আসা শিক্ষার্থীর সংখ্যা কম নয় নর্থ সাউথে। বসুন্ধরা আবাসিক এলাকার সুবিশাল এই ক্যাম্পাসে ধনীদের পাশাপাশি মধ্যবিত্ত ঘরের অনেক ছেলেমেয়েকেও পাওয়া যাবে যারা বর্তমানে স্বাচ্ছন্দ্যকে বিসর্জন দিয়ে ভর্তি হয়েছেন ভবিষ্যৎ গড়তে। আর এই চাহিদাকে পুঁজি করে বিশ্ববিদ্যালয়টি বছর বছর তাদের টিউশন ফি বাড়িয়ে চলছে। গত 15 বছরে নর্থ সাউথে কত টাকা টিউশন ফি বেড়েছে সেই হিসেব আমরা বের করেছি। তাতে দেখা যাচ্ছে নর্থ সাউথে পড়তে প্রতি ক্রেডিট ঘন্টা খরচ বেড়েছে প্রায় 3 গুণ। আর ভর্তি ফি সহ অন্যান্য হিসেব মিলিয়ে এই খরচ বেড়েছে 8 গুণেরও বেশি। এখন প্রশ্ন হচ্ছে, এই টিউশন ফি বাড়ানোর সময় নর্থ সাউথ কি নিয়ম মেনেছিল? উত্তর জানতে আমরা দেখা করি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, অর্থাৎ সরকারের যে প্রতিষ্ঠানটি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণ করে, তার চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নানের সাথে। বেসরকারি শিক্ষা আইনটা নতুন করে আবার করা হলো, তখন সেখানে চেষ্টা করা হয়েছিল টিউশন ফি নির্ধারণ করার আগে মঞ্জুরি কমিশনের একটা অনুমোদন নেওয়ার জন্য। সেটা কিন্তু সম্ভব হয় নাই। তারপর সেখানে বলা হয়েছে টিউশন ফি যা ধার্য করা হয় সেটি যেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে অবহিত করা হয়, কিন্তু এই যাবৎ কোনো বিশ্ববিদ্যালয় সেটা অবহিত করার প্রয়োজন মনে করে নাই, কেউ করেন। অভিভাবকদের এই অপেক্ষা সন্তানকে নর্থ সাউথে ভর্তি করানোর জন্য। কষ্টে জমানোর টাকা তারা তুলে দিচ্ছেন বিশ্ববিদ্যালয়টির হাতে।
এভাবে 22,000 শিক্ষার্থীর এই ফিতে বিশ্ববিদ্যালয়টির ব্যাংক অ্যাকাউন্ট ভরে ওঠে টাকায়। কিন্তু এত টাকা দিয়ে কি করে নর্থ সাউথ? আমরা তা অনুসন্ধান করে দেখতে চাই। কত টাকা টিউশন ফি ওঠে আর সেই টাকা কিভাবে খরচ হয় তা জানতে হলে প্রয়োজন বিশ্ববিদ্যালয়টির আয়ের পূর্ণাঙ্গ হিসাব। এই হিসেবগুলো পাওয়া খুব সহজ হবে না। টানা 3 সপ্তাহ ঘোরার পর আমরা তা বুঝেছি। আমরা শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছি, ইউজিসিতে গিয়েছি, যেখানে নর্থ সাউথের এই আয় ব্যয়ের হিসেবগুলো থাকার কথা। কিন্তু আমরা দেখতে পেরেছি এক ধরনের লুকোচুরি আছে এই হিসেবগুলো নিয়ে। ভিন্ন পথে এগিয়ে আমরা এমন একজন সূত্রের খোঁজ পেয়েছি যিনি আমাদের এই কাগজগুলো আজকে দিবেন। আমরা এখন যাচ্ছি তার কাছে। একটি ফাইল আমাদের হাতে তুলে দেবার আগে তিনি শর্ত দিলেন তার নাম পরিচয় গোপন রাখা। নর্থ সাউথের 3 বছরের হিসেব বিবরণী এখন আমাদের হাতে। হিসাবের জটিল অঙ্ক এখানে। 2টি অডিট রিপোর্ট আছে অডিটরদের আপত্তিও। এগুলো আমরা পরিষ্কারভাবে বুঝতে চাই। তাই এই প্রতিবেদনগুলো এমন একজনকে দেখাতে চাই যিনি এ বিষয়ে অভিজ্ঞ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় গবেষণা ব্যুরোর পরিচালক ডক্টর মোহাব্বত আলী। ফরেনসিক অ্যাকাউন্টিং বা আর্থিক হিসেবের জটিল দিকগুলো নিয়ে দীর্ঘদিনের গবেষণা তার। নর্থ সাউথের 3 বছরের অডিট রিপোর্ট আমরা তার হাতে তুলে দেই বিশ্লেষণের জন্য। 3 বছরের ইয়ার ওয়াইজ আমি বলতে পারবো, সেটি হচ্ছে রাফলি 250 কোটি টাকা ছাত্র বেতন এবং বিভিন্ন ফিস বাবদ ইনকাম আছে। তার বিপরীতে রাফলি 190 কোটি টাকা তার খরচ আছে। 60 কোটি টাকা তার সারপ্লাস থাকে আর প্রতি বছর। তবে এই হিসাবে বড় ধরনের লুকোচুরি আছে। 60 কোটি না, গড়ে 140 কোটি টাকা বছরে লাভ করে নর্থ সাউথ। বিশ্ববিদ্যালয়টি যত টিউশন ফি আদায় করে তার একটি বড় অংশ প্রথমেই সরিয়ে ফেলে উন্নয়ন তহবিলে। দেখানো হয় না আয় ব্যয়ের হিসেবে। উদাহরণ দিয়ে বিষয়টি ব্যাখ্যা করেন ডক্টর মোহাব্বত। ধরুন ছাত্র বেতন 1000 টাকা, কোনো একজন ছাত্র 1000 টাকা দিয়েছে। এখন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় যে কাজটি করে, তারা 1000 টাকা থেকে প্রথমেই 400 টাকা তারা ডেভেলপমেন্ট ফান্ড হিসেবে সরিয়ে নেয়। তার পরবর্তীতে তার কাছে 600 টাকা থাকে। এই 600 টাকা থেকে সে ধরুন 500 টাকা খরচ করে ফেলে ছাত্রদের বিভিন্ন প্রয়োজনে বা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য প্রয়োজনে। তো তার কাছে কিন্তু নেট 100 টাকা থাকে, যেটিকে আমরা বলতে পারি ব্যয়ের অতিরিক্ত আয়। এখন সত্যিকার অর্থে এটি 100 টাকা কিনা নাকি এর থেকে বেশি, তো সেটা যদি আমরা অ্যাকাউন্টিং এর দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে সত্যিকার অর্থে তার ব্যয়ের অতিরিক্ত আয় হবার কথা হচ্ছে এই 100 সাথে আরো 400, কারণ এটি তার সরিয়ে নেবার কথা নয়। এভাবে দেখানোর উদ্দেশ্যটা কি? বাড়তি আয়টা কম দেখানোই একটা কৌশল হতে পারে। এইটা অ্যাকাউন্টিং এর ভাষায় কি অনিয়ম? এটি এক রকমের অনিয়ম বলা যায়। 3 বছরের হিসাব এভাবে সরাসরি উন্নয়ন তহবিলে টাকা সরানো নিয়ে 2014 সালে অডিট আপত্তি থাকার পরও একই কাজ করে যাচ্ছে নর্থ সাউথ। পরের বছরগুলোতে করা অডিট রিপোর্টেও একই অনিয়ম ধরা পড়ে। আমরা জানতে চাই এভাবে টাকা সরিয়ে রাখতে রাখতে কত টাকা জমেছে নর্থ সাউথের তহবিলে। এখানেও ফাঁকি খুঁজে পেয়েছেন ডক্টর মোহাব্বত। তারা এমন করে সাজিয়ে গুছিয়ে জিনিসটাকে রেখেছে যে এক নজরে দেখলে আপনি বুঝতে পারবেন না যে তার সব মিলায় কত টাকা জমা হয়ে আছে। কিন্তু সে এই টাকাগুলোকে ভিন্ন ভিন্ন ফান্ডে ট্রান্সফার করে রাখছে। তো সেখানে দেখলে এক অর্থে প্রচুর টাকাই আছে। আমি যেটা দেখছি যে 2016 সালের 30 জুন তারিখে দেখছি তার 1000 কোটি টাকা তার ফান্ড হিসাবে আছে। বিষয়টি অস্বাভাবিক বলে মনে করেছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আউয়ালও। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। তবে উন্নয়ন তহবিলে টাকা সরানো নিয়ে জনাব আউয়ালের প্রতিবাদ কিংবা অডিট আপত্তি কিছুই গায়ে মাখেনি ট্রাস্টি বোর্ড। এত ডেভেলপমেন্ট ফান্ড করছে কেন? এটা তো টাকাটা সরায় খায় ফেলার জন্য।
টাকাটা খরচ করলে হচ্ছে না অন্যরকম ছিল, এটা টাকা তো খরচ হচ্ছে না, আত্মসাৎ হইতেছে। এটা তো আইনই নায়িকা যে ছাত্র বেতনের কোনো অংশই শিক্ষার বাইরে কোনো খরচ করা বেআইনি। ৭৫ কোটি টাকার জমি নর্থ সাউথ কিনেছে ৫০০ কোটি টাকা। কেন? কৌশলে ওইখানে একটা দুর্নীতি আছে। দেখবেন বিরতির পর। আমাদের অনুসন্ধান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নিয়ে। এরই মধ্যে বেরিয়ে এসেছে প্রতিষ্ঠানটি তাদের আয়ের একটি বড় অংশ সরিয়ে নেয় উন্নয়ন তহবিলে। কিন্তু কোথায় যায় সেই টাকা? এই প্রশ্ন আমাদের নিয়ে আসে বিশ্ববিদ্যালয়টির মূল ক্যাম্পাস থেকে ১৬ কিলোমিটার দূরে আশালয় হাউজিংয়ে। ২০১৪ সালে এখানে ২৫০ বিঘা জমি কেনে নর্থ সাউথ। নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী টিউশন ফির টাকা সরিয়ে গড়া তহবিল থেকে ৫০০ কোটি টাকা দিয়ে কেনা হয় জমিটি। কিন্তু আসলেই কি দাম এত? এটি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা সাব রেজিস্ট্রি অফিস। নর্থ সাউথের কেনা জমিটির হাত বদলের বায়না হয়েছিল এখানে। ৪ বছর আগে কেনা জমিটির বায়না দলিল আমরা খুঁজে বের করেছি। এখন এসেছি দলিলটির নকল উঠাতে। এটা বায়না করেছে হচ্ছে আপনার আশালয় হাউজিংয়ের সাথে নর্থ সাউথ ইউনিভার্সিটি। মোট জমির মূল্য ছিল ৩৪০ কোটি টাকা। বায়না বাবদ অ্যাডভান্স দেওয়া হয়েছে ২৫০ কোটি টাকা, বাকি আছে ৯০ কোটি টাকা। এটা কতটুকু জমির পরিমাণ মোট হচ্ছে ৫,৬১০ শতাংশ। দলিলও বলছে নর্থ সাউথের কেনা এই জমির দাম বিঘা প্রতি ২ কোটি টাকা পড়েছে। আরও যাচাই করা দরকার, কারণ সেই সময় জমির দাম এত থাকার কথা না। স্থানীয় অধিবাসী মৃদুল হোসেনকে খুঁজে বের করি আমরা। পরিবার সূত্রে তিনি যত সম্পত্তি পেয়েছেন তার বেশিরভাগই ছিল নর্থ সাউথের কেনা জমির পাশে। শোনা যাক তিনি তা বিক্রি করেছেন কত দামে। এইখানে আমাদের জমি ছিল, এটা আপনার বিক্রি করছি 5 মাস আগে। আপনার 1.5 লাখ টাকা কাটা দিয়েছে, আপনার বিঘা ভরে 45 লাখ টাকা। 2014 সালে বিক্রি করছি আপনার 15%। ওইটা নর্থ সাউথের পাশেই, ওইটা 1 লাখ টাকা শতাংশ, বিঘা 30 লাখ টাকা। এই হিসাব আমাদের সন্দেহ বাড়িয়ে তোলে। আরও নিশ্চিত হতে আমরা ফিরে যাই নারায়ণগঞ্জের সেই সাব রেজিস্ট্রি অফিসে। জানতে চাই নর্থ সাউথ ২ কোটি টাকায় 1 বিঘা জমি কিনেছে যে আশালয়ের কাছ থেকে, তারা অন্য গ্রাহকের কাছে একই এলাকার জমি কত দামে বিক্রি করেছে। ২০১৪ সালে সব নথি তল্লাশি করে পাওয়া যায় আশালয় হাউজিংয়ের বিক্রি করা বেশ কয়েকটি দলিল। প্রমাণ হিসেবে একটির নকল তুলতে দিই আমরা। আশালয় হাউজিং বিক্রি করেছে। এটা কার কাছে বিক্রি করলো? বিক্রি করেছে হোসনে আরা নামে একজন জমিদার কাছে। তো এখানে আছে হলো আপনার 8% 25 পয়েন্টের মূল্য আছে, এখানে হলো 8,07,000 টাকা। তাহলে বিঘা কত পড়ছে? প্রায় 30 লাখ টাকা পড়তেছে। এটা কত সালের দলিল? এটা আপনার 14 সালে, 2014। অর্থাৎ আশালয়কে প্রতি বিঘায় 1,70,00,000 টাকা বেশি দিয়েছে নর্থ সাউথ। সেই হিসেবে এক জমি কেনায় বাড়তি দেওয়া হয়েছে 425 কোটি টাকা। বিশ্ববিদ্যালয়কে ছাত্রছাত্রীরা 3 বছরে যত টিউশন ফি দিয়েছে, এই অঙ্ক প্রায় তার সমান। ডাচ বাংলা ব্যাংকের বনানী এই শাখায় আশালয় হাউজিংয়ের একটি অ্যাকাউন্ট আছে। 2014 সালের জুলাই থেকে 2016 সালের জুলাই পর্যন্ত নর্থ সাউথ বিভিন্ন পে অর্ডারের মাধ্যমে এই অ্যাকাউন্টে জমির দাম শোধ করে। আমাদের হাতে আসা ব্যাংক স্টেটমেন্টের কপি বলছে, যখনই আশালয় হাউজিংয়ের অ্যাকাউন্টে সেই টাকা ঢুকেছে তার 2-1 দিনের মধ্যেই তা বেরিয়ে গেছে বিভিন্ন অ্যাকাউন্টে। তো আপনি দেখবেন অ্যাকাউন্টিংয়ে কোনো গণ্ডগোল নেই, কিন্তু বাজার মূল্য তো 30। কিন্তু বাজার মূল্য রাইট, সেই ক্ষেত্রে আমরা বলি এই যে প্রাইস সেটি ফেয়ার ছিল কিনা।
অর্থাৎ আমার সাথে যখন একটা কন্ট্রাক্ট হয়, আমি যখন একটা কেনা বেচার চুক্তি করেছি, সেইখানে আমরা সঠিক নিয়মে চুক্তিটি করেছি কিনা, আমি আমার জানা লোকের মাধ্যমে জমি কিনেছি কিনা, আমি এমন লোকের কাছ থেকে জমি কিনেছি কিনা যে পরবর্তীতে তার সাথে আমার একটা যোগাযোগের কোনো ব্যবস্থা থাকে, সেরকম করেছি কিনা। শুধু যে 7 গুণ বেশি দামে জমি কিনেছে নর্থ সাউথ তা নয়, এই ক্রয়ে মানা হয়নি কোনো নিয়ম নীতিও, যেমনটা বলছিলেন নর্থ সাউথ ট্রাস্টি বোর্ডের আরেক প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ রাগিব আলী। টেন্ডার তো দূরের কথা, মাত্র একদিনের নোটিশে জরুরি সভা ডেকে জমি কেনার বিষয়টি জানানো হয় তাদেরকে। যেটা বোর্ডে আসছে সেটাই হয়েছে, আর বাকি আমি জানি না। বোর্ডে তো আপনারা এটা আলোচনা করার সুযোগ পান নাই। ডিটেল তো আলোচনা হয় না। কি করেছিল বোর্ডে? ওই খরিদ বিক্রি, সই দাও, খরিদ করছি, সই দিলাম। তো সই দিলেন কেন আপনারা না জেনে? তো বোর্ডে আছি, বোর্ডে সবাইতে আপনি একবার বিতর্কিত হইয়া লাভ কি? জনাব আউয়ালের অভিযোগ আরও গুরুতর। তিনি বলছেন, শিক্ষার্থীদের টাকা দিয়ে বাজার দরের চেয়ে বেশি দামে জমি কেনার ঘটনা এটাই প্রথম নয়। বসুন্ধরা আবাসিক এলাকায় স্থায়ী ক্যাম্পাসের জন্য 350 কাঠা জমি কেনার সময়ও একই ধরনের অনিয়ম হয়েছিল। এটা অনেক কাহিনী আছে। আমি বসুন্ধরার সাথে এটা ফাইনাল করেছিলাম 5 লক্ষ টাকা করে কাঠা। শেষ পর্যন্ত যে কোনো কৌশল, ওইখানে একটা দুর্নীতি হয়েছে। এরপরে আমার চেয়ারম্যানশিপ 15 দিন পরেই আসছে কাশেম সাহেব। উনি আইসেই বলতেছে যে উনি তো 5 লাখ টাকা দিবে না, উনি ভুলে এটা রাজি হয়ে গেছিল, এটা 10 লাখের নিচে নেওয়া যাবে না। এই তখন 10 লাখ টাকা, আমি যেহেতু আমার সাথে এগ্রিমেন্ট কাগজ ছিল, আমি এটা মামলা করে দিলাম। টাকা খরচে অনিয়মের আরও প্রমাণ আছে আমাদের হাতে। আমার কাছে কোনো এভিডেন্স নাই। আমার কাছে আসবে, কিন্তু কারা কিভাবে তা করছে দেখবেন বিরতির পর। আমাদের অনুসন্ধান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নিয়ে। টিউশন ফির টাকা সরিয়ে কিভাবে বাজার দরের চেয়ে 7 গুণ বেশি দামে বিশ্ববিদ্যালয়ে জমি কেনা হয়েছে তা খুঁজে বের করেছি আমরা। কিন্তু এসব অনিয়মে কারা জড়িত? মোহাম্মদ শাহজাহান, এম এ হাশেম, এম এ কাশেম, বেনজির আহমেদ আর আজিমুদ্দিন আহমেদ, এই 5 ব্যক্তি এখন নর্থ সাউথে 19 জনের ট্রাস্টি বোর্ডের সক্রিয় সদস্য। তারাই ঘুরে ফিরে চেয়ারম্যান মনোনীত হচ্ছেন। বাজার দরের চেয়ে কয়েক গুণ বেশি দামে জমি কেনার মতো গুরুত্বপূর্ণ প্রায় সব সিদ্ধান্তই তারা নেন। এমনই অভিযোগ ট্রাস্টি বোর্ডের অন্যান্য সদস্যদের। এখন যদি মনে করেন এরকম 2-4-5 জন একজোট হয়ে যায়, তখন আপনি কি মারামারি করবেন ওখানে? ট্রাস্টি বোর্ডের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, তবে আইন অনুযায়ী তিনি নির্বাচিত নন। এ নিয়ে ইউজিসিরও আপত্তি আছে। এমন মনোনয়নের সুযোগ নেই। গেল বছরের সেপ্টেম্বরে নর্থ সাউথকে চিঠি দিয়ে তা স্মরণ করিয়ে দেয় ইউজিসি। কিন্তু সেই আপত্তিও কানে তোলেননি তারা। উল্টো পরিস্থিতি এমন তৈরি করা হয়েছে, যারা প্রতিষ্ঠাতা সদস্য তাদের বেশিরভাগকেই এখন নিষ্ক্রিয় করে ফেলা হয়েছে। এমনকি দাওয়াত পান না বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় উৎসব সমাবর্তনে। অনেকে তো যায়ই না। এরকম মনে করেন আপনার কনকর্ডের কামাল যায় না, সোহেল রহমান যায় না, ইউসুফ আবদুল্লাহ হারুন যায় না। এই গোষ্ঠীর ক্ষমতার কথা আমাদের কাছে অকপটে তুলে ধরেন ডক্টর মেশকাতো। দীর্ঘ 12 বছর নর্থ সাউথে শিক্ষকতা করার পর ভুয়া পিএইচডির অভিযোগে তাকে সরিয়ে দেওয়া হয় উপ উপাচার্যের পদ থেকে, যদিও পরবর্তীতে আদালতে অভিযোগটি মিথ্যা প্রমাণিত হয়। আপনি যখনই উপরের লেভেলে, বিশেষ করে আপনার টপ ম্যানেজমেন্টে যান, সেখানে নানা ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকে, এবং সেগুলোর সাথে যদি আপনি ঠিকমতো ব্যালেন্স না করতে পারেন, আপনার কিন্তু ভিক্টিমাইজড হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। সেটা আমি একেবারে ক্লিয়ার এটার ভিক্টিম হয়েছি। কোনোভাবে যদি বোর্ড আপনার উপর অসন্তুষ্ট হয়, সেখানে কিন্তু কাজ করা আমি বলবো নেক্সট টু ইম্পসিবল। আমাদের হাতে বেশ কিছু ছবি এসেছে, সেগুলো আপনাদের দেখাতে চাই। এই ছবিটি অস্ট্রেলিয়ার সিডনিতে তোলা। ট্রাস্টি বোর্ডের কয়েকজন প্রভাবশালী সদস্য পরিবারের সদস্য নিয়ে গিয়েছিলেন সেখানে। ভ্রমণ করেছেন, বিজনেস ক্লাসে ছিলেন 5 স্টার হোটেলে। এই ছবিটি মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের। ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সহ প্রভাবশালী কয়েকজন সদস্য এই এপ্রিলে সেখানে গিয়েছেন। আশ্চর্যের বিষয় হচ্ছে, তারা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত সভা করেছেন সেখানেও ছিলেন পরিবারের সদস্যরা।
ইন্টারন্যাশনাল অ্যাডভাইজারি বোর্ডের নামে ট্রাস্টি বোর্ডের এমন ভ্রমণ হরহামেশাই চলে, আর এই সবই করা হয় টিউশন ফির টাকায়। তারা যা এটা একটা ফুর্তি করতেছে, এটা পিকনিক, সবই তো ছাত্রছাত্রীদের টাকা। 100% টাকা। যেই টাকাগুলি তো আমাদের 1 টাকাও না, আমি 7 লাখের পরে আর 1 পয়সা দেই নাই, কিন্তু আমি এক একজনে কয়েক কোটি টাকা নিয়ে নিছি আমি অ্যাটেন্ডেন্স ফি হিসাবে। টিউশন ফির টাকা সরানো সহ নর্থ সাউথে নানা রকম অনিয়ম আর দুর্নীতি, এমনকি যৌন হয়রানির অভিযোগ নিয়েও গত কয়েক বছরে বেশ কয়েকটি তদন্ত করেছে ইউজিসি। বেশিরভাগ তদন্তের সত্যতা খুঁজে পাওয়া গেছে, কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি। নর্থ সাউথ তাদের যে অডিট ফার্ম বলেছে, আপনারা যদি এইসব অনিয়ম বন্ধ না করেন তাহলে আপনাদের সনদপত্র পর্যন্ত বাতিল হতে পারে। তারা অত্যন্ত একটি আইনগত পরামর্শ দিয়েছে তাদেরকে। কিন্তু আপনারা কি করেছেন? আমরা অনিয়মগুলো তুলে ধরি, দায়িত্ব হচ্ছে মন্ত্রণালয় এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এই আইনের মধ্যে। শিক্ষা মন্ত্রণালয় গিয়ে কি হারিয়ে যায় এই তদন্ত? এইটা আমি তো বলতে পারবো না। শিক্ষা মন্ত্রণালয় অনেক কাজ, তারা কি করে কি করে না এটা তো তাদের এখতিয়ারের ব্যাপার। শিক্ষা মন্ত্রণালয়, এখানে 3 জন কর্মকর্তা দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো দেখভালের দায়িত্বে আছেন। এদের একজন জিন্নাত রেহানা। ইউজিসি থেকে সব তদন্ত প্রতিবেদনগুলো প্রথমে আসে তার হাতে। কিন্তু এসব নিয়ে তিনি কথা বলতে রাজি নন, পাঠিয়ে দেন শিক্ষা সচিব সোহরাব হোসেনের কাছে। তিনিও এড়িয়ে যান। উপায়ন্তর না দেখে আমরা সরাসরি ঢুকে পড়ি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সচিব বেলায়েত হোসেনের রুমে। আমার কাছে কোনো এভিডেন্স নেই। আমার কাছে আছে। আমি নিজ থেকে বলতে পারছি না, মেমোরি থেকেও বলতে পারছি না। 14 সালে ঘটনা যদি হয়ে থাকতে অন্যায় ঠিক, কিন্তু আমার তো রিগ্রেট করতে হবে। আপনি বলছেন, আমরা খুঁজে দেখবো যদি আছে কিনা। ফাইলের খোঁজ করা হয়, অনেকক্ষণ ঘাটাঘাটি করেও নর্থ সাউথের অনিয়ম নিয়ে করা কোনো তদন্ত প্রতিবেদন দেখাতে পারেননি তিনি। তবে ফাইল খোঁজার খবর শুনে অস্থির হয়ে ছুটে আসেন উপসচিব জিন্নাত রেহানা। আপনি যদি পার্টিকুলার কোনো ইউনিভার্সিটির পিছনে লেগে থাকেন যে আসলে আমি ওভারঅল যদি জানতে চাই, মানে একটা দুটা ভুল হইতে পারে, এটা ভুল না, দিস ইজ নট দিস। তাহলে কি বলতে, আপনি কি বলতেছেন যে পার্টিকুলার, আমি যদি পার্টিকুলার কোথাও অনিয়মটা দেখি তাহলে সেটা আমি বলবো না? আমার কথা হলো, আমার উত্তর কর্তৃপক্ষ আমাকে বলেছে আমি অনেক চেষ্টার পর আমরা শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পর্যন্ত পৌঁছাতে পারি। তিনি বলছেন, অনিয়ম থেকে শুরু করে টিউশন ফির টাকা সরানো নর্থ সাউথের সব খবরই তার কাছে আছে। আমরা জানতে চাই, তাহলে মন্ত্রণালয়ের নমনীয়তার কারণ কি? ওই দিক থেকে নমনীয় যেন আমার ছেলেমেয়ের স্বার্থটা ক্ষতিগ্রস্ত না হয়, কিন্তু আমরা ওদের ব্যাপারে আমরা স্ট্রং। যেমন ওখানে আমাদের চ্যান্সেলর যান না, রাষ্ট্রপতি যান না, এটাও একটা সিগন্যাল। ওখানে তার যত বড় ক্ষমতাবান হোক, রাষ্ট্রপতি যাচ্ছেন না। তারা সঠিক পথে চললে এই সম্মান তারা পাবেন। নর্থ সাউথে কোনো রকম টাকা পয়সা ছাড়া যারা পড়ালেখা করছেন এমন শিক্ষার্থীদের তালিকা এটি। 2016 সালের এই তালিকা ধরে আমরা অনুসন্ধান করে দেখেছি যে 1200 শিক্ষার্থীকে মুক্তিযোদ্ধা কিংবা গরিব মেধাবী কোটায় শতভাগ স্কলারশিপ দেওয়া হয়েছে, তাদের একটি বড় অংশ প্রভাবশালীদের সন্তান। আমরা তাদের কয়েকজনকে খুঁজেও বের করেছি, তবে নাম পরিচয় জানাচ্ছি না, কারণ এই দুর্নীতিতে তাদের কোনো দায় নেই। কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখবেন যে যারা আর্থিক সহায়তা নেয় তাদের একটা উল্লেখযোগ্য সংখ্যক হচ্ছে যারা সচ্ছল পরিবার থেকে এসছে, যাদের হয়তো অভিভাবকরা সরকারি অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত আছেন। এই কারণে কি ইউজিসির কাজ করতে অসুবিধা হয়? বা অনেক সময় হয়, অনেক সময় নিশ্চয় হয়। আমরা কোনো একটা দুর্নীতি তদন্ত করতে বললে বা কোনো একটা অন্য অনিয়মিত তদন্ত করতে বললে কারো আমরা আমরা চেষ্টা করলে ফোন তো পাই, যাদেরকে আমরা বলি তারাও বলে যে ভাই এটার বিরুদ্ধে তো আমরা অবস্থা নিতে পারবো না। এভাবে তদন্ত হারিয়ে যায়, আরও বেপরোয়া হয় অভিযুক্তরা। 2 দফা ইমেলে সুনির্দিষ্ট প্রশ্ন পাঠিয়ে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের সাক্ষাৎকার চাই আমরা, কিন্তু কোনো সাড়া না পাওয়ায় আমরা সরাসরি চলে যাই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে। এই মডেল ফার্মেসির উদ্বোধনী অনুষ্ঠানে দাওয়াত পেয়েছি আমরা নর্থ সাউথের ট্রাস্টি বোর্ডের সদস্যদের সাথে কথা বলতে চেষ্টা করেছি, নর্থ সাউথ কর্তৃপক্ষের সাথেও কথা বলেছি সাক্ষাৎকারের জন্য, কিন্তু কেউই তারা রাজি হয়নি। এখানে নর্থ সাউথের একটি ফার্মেসির উদ্বোধন করা হচ্ছে, এখানে নর্থ সাউথের চেয়ারম্যান থাকার কথা। আমরা তাকে
কিছু সুনির্দিষ্ট প্রশ্ন করতে চাই এই অনুষ্ঠানের পর। ঘণ্টাখানেক চলা এই অনুষ্ঠানে শেষ পর্যন্ত চেয়ারম্যান কিংবা উপাচার্য কেউই আসেননি। তারপরও আমরা অন্য বোর্ড সদস্যদের প্রশ্নের মুখোমুখি করার অপেক্ষায় থাকি। আগে প্রশ্ন পাঠানোর কারণে জনসংযোগ কর্মকর্তারা ছিলেন সতর্ক। অনুষ্ঠান শেষ হবার ঠিক আগ মুহূর্তে নিরাপত্তা কর্মী পাঠিয়ে তারা আমাদের নর্থ সাউথ থেকে ফিরে আসতে বাধ্য করে। এই শিক্ষার্থীরা জানে না তাদের টিউশন ফি কোথায় যাচ্ছে। ট্রাস্টি বোর্ডের বিদেশ সফর থেকে শুরু করে বেশি দামে জমি কেনার মতো অনিয়মের জন্য চড়া টিউশন ফির বোঝা বয়ে বেড়াচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। কত পার্সেন্ট টিউশন ফি কমানো যায় আপনার কাছে কি মনে হয়? আমি তো মনে করি 50% করলেও নর্থ সাউথ চলতে কোনো অসুবিধা হবে না। আমি গ্যারান্টি দিতে পারি 50% বেতন করার পরে যদি ইউনিভার্সিটি চলতে অসুবিধা হয়, শিক্ষক কর্মচারীর বেতন ভাতা দিতে সমস্যা হয়, তাইলে এটা আমার কোম্পানিতে টাকা দেবো। 30 বা 40% কেটে নেওয়ার পরেও তার 60 কোটি টাকা প্রতি বছর বাড়তি ইনকাম থাকছে। তাহলে আমি 60 কোটিকে আমি যদি বোধ করি যে আমি 20 কোটি রাখবো, তাহলে আমি তো 40 কোটি টাকার সমান টিউশন ফি আমি কমাতে পারি। নর্থ সাউথ নিয়ে আমাদের অনুসন্ধান এখনো শেষ হয়নি। এই প্রতিবেদন করতে গিয়ে ছোট বড় অনিয়ম দুর্নীতির এত তথ্য এসেছে যা এত অল্প সময়ে পুরোপুরি তুলে ধরা যায়নি। তথ্য আসছে আরও। এবার আমাদের উদ্দেশ্য ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয় অযৌক্তিক টিউশন ফি নিয়ে প্রশ্ন তোলা। চোখে আঙ্গুল দিয়ে দেখানো বাড়তি ফি শুধু ছাত্রছাত্রী বা অভিভাবকদের জন্য বোঝা হয়ে দাঁড়াচ্ছে না, নর্থ সাউথের মতো স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের গায়ে কলঙ্ক লেপে দিচ্ছে দুর্নীতির।